ওকে। আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম জেনারেলাইজ লিনিয়ার মেথডস, জিএলএম। তো জিএলএম এর আমরা থিওরি আলোচনা করেছিলাম, আপনাদের যদি খেয়াল থাকে। ততটুকু পর্যন্ত না হলে লেকচার রেকর্ডিংটা দেখে রাখবেন। তো আজকে আমরা যে জিএলএম এর একটা ডেটা সেটের উপরে এই জিএলএম মডেলটা আমি অ্যাপ্লাই করেছি। ক্লাস শেষে আমি আপনাদেরকে এই কোড এবং হচ্ছে যে ডেটা সেট, সেটা হচ্ছে গিট হাবে লোড করব, গিট হাবের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমরা আজকে যে ডেটা সেটটা ইউজ করতেছি এটা মূলত হাউস প্রাইস ডেটা সেট। সেটা হচ্ছে যে পৃথিবীর তো নানা দেশ আছে, বিশেষ করে অনেকে আমেরিকার হাউস প্রাইস ডেটা সেট হচ্ছে ইউজ করে থাকেন। তো আমরা আমেরিকারটা ইউজ করে নিই। আমি এখানে ইন্ডিয়ান একটা হাউস প্রাইস ডেটা সেট পেয়েছি। বাংলাদেশ রিলেটেড আসলে হাউস প্রাইস ডেটা সেট পাইনি। আমার বাংলাদেশ রিলেটেড ডেটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, বাট ওরকম রেডিমেড কোনো ডেটা পাইনি। তো যেহেতু রেডিমেড ডাটা পাইনি রিলেটেড, তাই আমি ইন্ডিয়ানটা মোটামুটি আমার কাছে তুলনামূলকভাবে কাছাকাছি মনে হয়েছে আর কি, এই কারণে এটা ইউজ করা। তো এখানে আমরা মূলত আপনার হাউস প্রাইসিং এর ডেটা সেটে আমাদের হাউস রিলেটেড কিছু ডেটা আছে এখানে, মূলত মানে হাউজিং রিলেটেড ডেটা। তো এই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমাদের মূলত প্রেডিক্ট করতে হবে, এবং এই প্রেডিক্টটা করতে হবে জেনারেলাইজ লিনিয়ার মডেলের মাধ্যমে, যে নাম্বার অফ রুমস আমাদের হচ্ছে প্রেডিক্ট করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে লাইব্রেরি ইউজ করেছি। এখানে চারটা লাইব্রেরি আমরা ইউজ করেছি। এখানে চারটা লাইব্রেরির মধ্যে আমরা ডিপিএল ওয়াই আর লাইব্রেরি ইউজ করেছি, জিজি প্লট টু ইউজ করেছি, কোরিলেশন প্লট ইউজ করেছি, ম্যাট্রিক্স এবং ক্যারেট ইউজ করেছি। আচ্ছা, আপনাদের অনেকের এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। তো এটার যে কাজগুলো, এটা বেসিক্যালি হচ্ছে আপনার মানে মূল যে প্যাকেজটা এটা আর এই কাজটা করা হয়েছিল। তো আর এই কাজটা করার কারণে আমরা পাইথনও এটা রান করতে পারবো, সমস্যা নেই। বাট পাইথনে রান করতে হলে এখানে কিছু কিছু প্যাকেজ হয়তো পাইথনে কাজ করবে না। তো আপনাদেরকে আমি আগে দিব, আপনারা বাসায় দেখবেন, ডেটাটা সম্পূর্ণ বুঝবেন, আগে কাজ বুঝতে হবে। তার পরবর্তীতে আমরা এটা মানে পাইথনের মতো পাইথনে আমরা করতে পারবো। এর মধ্যে কিছু প্যাকেজ পাইথনে অ্যাভেলেবেল আছে, আবার কিছু প্যাকেজ পাবেন যে পাইথনে অ্যাভেলেবেল নাই। বিশেষ করে জিজি প্লট টু, যেটা এটা নর্মালি আর স্টুডিওতে বা আর যারা ইউজ করে থাকেন সেখানে ইউজ করা হয়। আমরা এমনি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসের এখানে কোনো একটা সময় আমরা আর আর যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমরা একটা বা দুইটা কাজ করব। এটা আমি আপনাদেরকে কোর্সের একদম শুরুর দিকে হচ্ছে বলছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে। তো যাই হোক, তো এখন তাহলে দেখে নিতেছেন মোটামুটি আরও একটা মানে কাজ হলো। তো যে কোনো কাজ করতে হলে তো আমাদের ডেটা হচ্ছে লাগে। এখানে আমরা ডেটাটাকে লোড করেছি। তো এটা হচ্ছে ডেটা লোড করার আমরা যে সচরাচর যেভাবে কোড লিখে থাকি, এখানে দেখেন যে একটু ভিন্নভাবে কোডটা লেখা হয়েছে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে মূলত যে পদ্ধতিতে কোডিং লেখা, মানে কোডিং এর যে টাইপিং বা লেখা যেটা বলেন বা কোড তৈরি করা আমি শিখিয়েছি, সেটা হচ্ছে একদম ইজিয়েস্ট পদ্ধতি, মানে সাধারণ ইংরেজি ভাষার মতো। কঠিন করে কিন্তু শিখাই, বাট অ্যাকচুয়াল যারা কোডিং করে বা মানে অনেক বছর থেকে প্রফেশনাল, আমরা প্রো কোডার বলতে পারি, যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা নর্মালি এরকম করে হচ্ছে লিখে থাকেন। হ্যাঁ, ডাটা, হ্যাঁ, তারপর একটা হাইফেন দিয়ে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে রিড ডট সিএসভি ফুল ডাটা, আমাদের ওই ডাটা সেটের যে ফাইলের নাম সেটা দিয়ে তারপরে আমরা ডাটাটাকে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে আমরা প্রথমে যে কাজটা এখানে করা হলো, একটা কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি করা হলো ইয়েস এবং নো ভ্যারিয়েবলের জন্য। মানে যেটা হচ্ছে কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমরা নং অফ রুমস এটা আমরা হচ্ছে মূলত ঠিক করব, তাই এখানে এটা দেওয়া আছে। তার পরবর্তীতে দেখেন যে এখানে ভ্যারিয়েবল গুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে ভ্যারিয়েবল গুলো এরা তিনটা গ্রুপে ভাগ করেছে মূলত। তো তিনটা গ্রুপের মধ্যে কিছু ভ্যারিয়েবল দেখবেন যে হাউজিং, মানে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কি থাকতে পারে, যেমন ঢাকাতে জাপান গার্ডেন সিটি আছে সাপোজ। হ্যাঁ, আহ, জাপান গার্ডেন সিটি যেহেতু ওই আমি যেখানে যে এলাকাতে থাকতাম ঢাকাতে থাকতে, ওটার পাশেই ছিল, তার কারণে জাপান গার্ডেন সিটির এক্সাম্পল দিচ্ছি। তো আমরা ফ্রেন্ডরা মিলে ওটাকে বলতাম যে ওটা হচ্ছে বড় লোকের বস্তি। মানে ওখানে এত গেঞ্জি করে জায়গাগুলো আমরা বলতাম বড় লোকের বস্তি। তো এখন ধরেন জাপান গার্ডেন সিটিতে আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন, মানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিবেন, না কিনলেও, হ্যাঁ, অনেকে তো ভাড়া দেয়, তখন আপনাকে দেখতে হবে যে এখানে মানে কি কি ভ্যারিয়েবল উপর ভিত্তি করে রুম গুলো ডিপেন্ড করতেছে। তখন আপনি তারা যাওয়ার পরে বললো যে আমাদের কাছে নানা ধরনের হচ্ছে রুম আছে।
তো তারা বললো অথবা রুমের সংখ্যা ফ্যাসিলিটির উপর নির্ভর করে, যেমন আপনি যদি মেইনটেনেন্স স্টাফ চান, জিমনেশিয়াম চান, সুইমিং পুল চান, তাহলে হচ্ছে একরকম, রুমের সংখ্যা একরকম। আবার যদি আপনার শপিং মল, এটিএম, এই ফ্যাসিলিটিগুলো ইউজ করতে চান, তাহলে রুমের সংখ্যা আরো রকম। আবার যদি আপনি ওয়াইফাই, গ্যাস কানেকশন, ওয়াশিং মেশিন ইত্যাদি ইউজ করতে চান, তখন সেখানে রুমের সংখ্যা অন্যরকম হবে। তার মানে তিন ধরনের মূলত এখানে আপনার টাইপ আছে, মানে প্যাকেজ আছে, ঠিক আছে? তো এই প্যাকেজগুলো নর্মালি বাংলাদেশে তো আছেই, বাট বাংলাদেশের চাইতে দেশের বাইরে এই জিনিসগুলো, বিশেষ করে আপনারা দেশের বাইরে ভবিষ্যতে আমি আশা করি সবাই একদিন পড়াশোনা করতে যাবেন। তো পড়াশোনা করতে গেলে যখন আপনারা হোস্টেল, মানে হোস্টেলটা নেওয়া হয়, তো বাইরের দেশে নর্মালি হোস্টেলগুলো মানে আমাদের দেশের মতো না। আমাদের দেশে তো হোস্টেলের অবস্থা কি সেটা সবাই মোরালে জানেন, ঠিক আছে? প্রাইভেট হোস্টেল হোক আর পাবলিকের হোস্টেল হোক, ওটার অবস্থা মোটামুটি খুবই মানে নড়বড়ে আর কি। তো বাইরের দেশে হোস্টেলগুলোতে অপশন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট যারা পড়াশোনা করে, মানে ব্যাচেলার ডিগ্রি আর কি। হ্যাঁ, তো ব্যাচেলার ডিগ্রি যারা পড়াশোনা করে তাদের হোস্টেলের ব্লক আলাদা, মানে তাদেরকে মাস্টার্সের স্টুডেন্টদের সাথে ম্যাচ করা হয় না, ঠিক আছে? মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে আপনার আলাদা হচ্ছে ইয়ে থাকে। আর মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য নর্মালি হচ্ছে আপনার সিঙ্গেল রুম থাকে, ঠিক আছে? সিঙ্গেল রুম। আবার যাদের ফ্যামিলি আছে, যেমন আমি জাপানে গেছি আর এই জিনিসটা দেখছি, মালয়েশিয়া তো ছিল। আর সেটা হচ্ছে যাদের মানে ফ্যামিলি আছে না, যেমন অনেকের হচ্ছে বউ বাচ্চা আছে, বা ধরো বিয়ে শাদী করছে, তাদের জন্য হচ্ছে আপনার ফ্যামিলি টাইপের হোস্টেল থাকে, মানে দুই রুম, তারপরে একটা রিডিং রুম থাকে, আপনার একটা টয়লেট থাকে, দুইটা বারান্দা থাকে, এরকম করে মোটামুটি নানা ধরনের রুমের সংখ্যা নির্ভর করে। আবার অনেকে আছে যে একা এক রুমেই থাকতে চায়, ওদের জন্য হচ্ছে স্টুডিও টাইপ। আবার কেউ কেউ আছে ধরেন হচ্ছে চার পাঁচটা রুম মিলে 10 জন মানুষ থাকে, মানে পার রুমে দুইজন করে, যেমন এরকম হোস্টেল আছে। যেমন আমি মালয়েশিয়াতে যে রুমটাতে থাকতাম বাসায়, তো তার অপোজিটে মানে আমাদের অ্যাপার্টমেন্ট ব্লক ছিল, ব্লক এ থেকে স্টার্ট করে একদম আপনার ইয়া পর্যন্ত ছিল, এইচ পর্যন্ত ছিল। তো আমার পাশের ব্লকে দেখতাম যে সেখানে হচ্ছে এক মানে 5টা করে রুম ছিল। ওখানে ওই ওই বিল্ডিংটাতে হচ্ছে একদম সব এরকম 5 6 জন 10 জন করে হচ্ছে থাকতো, মানে এক রুমে একজন দুইজন করে এরকম করে তারা হচ্ছে এটা শেয়ার করতো। আর আমার ব্লকে হচ্ছে ম্যাক্সিমাম নাইজেরিয়ান লোকজন থাকতো, বউ বাচ্চা কাচ্চা 4 5টা মিলে, মানে এরা মাস্টার্স করতে আসতো এত বয়সে বাচ্চা কাচ্চা সব আসতো আর কি। যাই হোক, তো এখন এগুলো হচ্ছে গ্রুপ হিসাবে আপনার নাম্বারটা আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি। তার মানে মূলত এখানে 3টা ক্লাস্টার আছে আমরা বলতে পারি, মানে গ্রুপটাকে তো আমরা আসলে ক্লাস্টারই বলতে পারি, কেমন না? 3টা ক্লাস্টার আছে। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ছিল। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে আমরা এখানে ফ্যাক্টরাইজ করছি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে এতদিন আমরা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করেছি, তো কাজ করার সময় আমরা বলেছি যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে আমরা ওয়ান হট কোডিং এর মাধ্যমে আমরা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলে আমরা কনভার্ট করতে পারি, বা নিউমেরিক্যাল টাইপের, যেন আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো এখানে তারা যে কাজটা করেছে, এখানে আপনার ওয়ান হট কোডিং অ্যাপ্লাই না করে এটাকে ফ্যাক্টরাইজ তারা হচ্ছে করেছে, ঠিক আছে? ফ্যাক্টরাইজ করার মাধ্যমে এটা হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন। ওকে। তার পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের যে ডেটা সেটটা আছে সেটার একটা সামারি, যদিও সামারিটা আসলে আগে তৈরি করার দরকার ছিল, বাট এখানে সামারিটা তৈরি করছে এরা পরে। যাই হোক, এটা আসলে এক এক ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের পার্সপেক্টিভ এক এক রকম, কারণ সবাই তো আর একরকম না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভিন্ন। এখন এটা উপরালা এমনি হিস্ট্রি করছে, যদি সবাই একরকম হতো তাহলে ওই যে ফিঙ্গারপ্রিন্টের যে বিষয়টা এটা থাকতো না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, এটা কারোর সাথে কারোটা তারপর ম্যাচ করে। তোর প্রিয় সাবজেক্ট ডাকো। জি ভাই। আচ্ছা, ফয়সাল ভাই মনে হয় মিউট আনমিউট হয়ে গেছিল ভুলে। আচ্ছা, যাই হোক, তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষই হচ্ছে ভিন্ন, যেটা বলতে দিছিলাম। তো এখন আপনার, তো যারা এই ধরনের মানে কাজগুলো যারা হচ্ছে করে, সবার মধ্যে ভিন্নতা কাজ করে, এক একজন মানুষ এক এক রকম কাজ করে। হ্যাঁ, যদিও আবার মানে অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে যে আমি যেরকম কাজ করি অন্য সেরকম কাজ করতেছে না কেন, তার মানে কি আমার কাজটা ভুল না তার কাজটা ভুল? দেখেন, প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ হচ্ছে ডিফারেন্ট, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বিশেষ করে এটার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে বাংলাদেশে ছোটবেলা স্কুল লাইফে হচ্ছে শুনতাম, শুনতাম কি, এটা অনেক সময় দেখছি, এটা মানে খুব কমন, এটা নিজ থেকেও ফেস করছি। সেটা হচ্ছে যে অঙ্কের নিয়ম না মিললে স্যারেরা অঙ্ক কেটে দেয়,
ঠিক আছে স্কুলগুলোতে এটা হচ্ছে একটা কমন। সেটা হচ্ছে একটা অঙ্ক, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেকভাবে সলভ করা যায়। এটার মোটামুটি 100টা বা 101টা ওয়ে আছে, আমরা মানে ধরতে পারি মানে অনেক ওয়ে আছে, সহজ কথা। এখন আপনি যে পদ্ধতিতে সমস্যাটা সমাধান করেছেন, অন্য হয়তো তার চাইতেও মানে আরো দ্রুত সেটা সমাধান করতে পারে। হ্যাঁ, তো এই সমাধান করলে যে তার সমাধানটা সঠিক নয় বা আপনার সমাধানটা সঠিক তা কিন্তু নয়। পার্সেপটিভের ডিফারেন্স থাকতেই পারে, এবং মানুষ হিসেবে এটাই খুবই নর্মাল, পার্সেপটিভের ডিফারেন্স থাকবে। যাই হোক, তো সামারি করার পরে দেখেন আমরা এখানে কি পেলাম, একটা একটা ডাটা পেলাম হচ্ছে প্রাইস, আর একটা পেলাম হচ্ছে এরিয়া, তারপর হচ্ছে নং অফ বেডরুম আমরা পেলাম। এখন দেখেন নং অফ বেডরুমের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হচ্ছে একটা, তার মানে মিনিমাম একটা বেডরুম থাকবে, মানে মিনিমাম একটা বেডরুম থাকবে। এখন এক্ষেত্রে ম্যাক্স বেডরুম থাকতে পারে 9টা, তার মানে একদম বড় সড়ো অ্যাপার্টমেন্টে ধরেন 14 পুরুষ, মানে একান্নবর্তী পরিবার। যদিও একান্নবর্তী পরিবার এখনকার সময়ে আসলে দেখা যায় না, খুবই কম। এখনকার সময়ে আমাদের সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি একান্নবর্তী পরিবার নাই। যাই হোক, আমি এই কথা বলতে বলতে সমাজ বিজ্ঞানের ভাষায় চলে গেছি, কারণ আমি নিজেও কিন্তু একান্নবর্তী পরিবার থেকে আসছি, আমি দেখছি। ঠিক আছে, মানে আমার ছোটবেলার একটা মেজর সময় একদম মানে দাদা দাদি আমার জন্মের আগেই মারা গেছে, যে আমি দেখতে দেখতে পারিনি, আমার সেই সুযোগ হয়নি। তো ওই যে ফুফা ফুফু, তারপরে ওদের বাচ্চা কাচ্চা, হ্যাঁ, এই সবাই মিলে যে একটা সুন্দর করে থাকা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে একটা সময় অনেক মজা ছিল। সমাজ যত উন্নত হয়েছে, তত এই জিনিসগুলো মানুষের মধ্যে সহনশীলতা, মানে সহনশীলতা যেটা আর কি, সহনশীলতা। কারণ একটা ছাদের নিচে থাকতে গেলে কিন্তু মানুষের মধ্যে তখন অনেক ধরনের কথার গরমিল হয়, কারণ প্রত্যেকজন মানুষই তো ভিন্ন। তো আগে এই জিনিসগুলো সবাই মানে ওভারলুক করতো, এখন হচ্ছে লোকজন মাইন্ড করে খুব বেশি। ঠিক আছে, ওই এই কারণে আমরা স্কুল লাইফে একটা কথা বলতাম যে মাইন্ড করলে সাইন করতে পারবেন না। ঠিক আছে, এখন এই অবস্থা যাই হোক, পুরোনো দিনের কথা মনে পড়লো তাই বললো। আচ্ছা, তারপর হচ্ছে রিসেলের বিষয়টা আছে। তো রিসেল হচ্ছে যদি করে তাহলে, আর যদি না করে, এই কারণে রিসেলের ভ্যালু দেখেন 0 এবং 1। ঠিক আছে, ইয়েস অথবা হচ্ছে নো। তারপর মেইনটেনেন্স স্টাফের সংখ্যা এখানে দেওয়া আছে, এটা কোড করে দেওয়া আছে, 0 মালি কারা, 1 মালি কারা, 9 মানি কারা। তারপর জিমনেশিয়াম, এরপর হচ্ছে সুইমিং পুল, তারপর হচ্ছে ল্যান্ড স্কেপ গার্ডেন্স, তারপর জগিং ট্র্যাক, তারপর রেইন ওয়াটার হারভেস্টিং, হ্যাঁ, ইনডোর গেম, শপিং মল, ইন্টারকম, স্পোর্টস ফ্যাসিলিটি, এটিএম, ক্লাব হাউস, তারপর হচ্ছে স্কুল, X24 এক্সিট সিকিউরিটি, পাওয়ার ব্যাকআপ, কার পার্কিং, স্টাফ কোয়ার্টার, ক্যাফেটেরিয়া, মাল্টিপারপাস রুম, হসপিটাল, হ্যাঁ, ওয়াশিং মেশিন, গ্যাস কানেকশন, এসি, এয়ার কন্ডিশন, ওয়াইফাই, তারপর হচ্ছে চিলড্রেন, হ্যাঁ, তারপর হচ্ছে লিফট অ্যাভেলেবল, বিইডি, তারপর হচ্ছে বাস্তু কমপ্লায়েন্ট। ঠিক আছে, বাস্তু কমপ্লায়েন্টও আছে কিনা, অনেক মানে মোটামুটি অনেক ডেটা, এখানে অনেক ধরনের ফিচার আমাদের হচ্ছে আছে। এরপরে হচ্ছে ডেটা সেটের এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের মধ্যে আমাদের দেখতে হয় হচ্ছে মিসিং ভ্যালু আছে কিনা। তো এখানে মূলত মিসিং ভ্যালু আমরা দেখার পরে দেখলাম যে এখানে মিসিং ভ্যালু হচ্ছে আপনার আমাদের কিছু মিসিং ভ্যালু আমাদের আছে। এখন এখানে আমরা এটা বলেছি যে 2/3 অফ দি ডাটা, 22,870টা রো আছে যেখানে আপনার ভ্যালু হচ্ছে রেকর্ড করা হয়নি, তার মানে সেখানে মিসিং ভ্যালু আছে। তারপরে আমরা এখানে আমরা সামারি বের করলাম আমাদের এই যে বেডরুমের, এবং এটাকে সামারি বের করার পরে নম্বর অফ বেডরুম ফ্যাক্টর আমরা হচ্ছে দেখলাম যে ফ্যাক্টরগুলো আছে, এটার সংখ্যা কতটুকু। তার মানে আমাদের এখানে হচ্ছে নাম্বার অফ বেডরুমটাই হচ্ছে মূলত আমাদের এখানে টার্গেট ভ্যারিয়েবল। এর পরবর্তীতে আমরা যেটা করলাম এটা হচ্ছে আপনার কোন কোন এরিয়াতে রুমগুলো আছে, মানে বেড মানে অ্যাপার্টমেন্টগুলো আছে, রুমগুলো আছে, সেটাকে ভাগ করা হয়েছে। যেমন সিটিতে কিছু আছে, ব্যাঙ্গালোর, আমরা যেমন আমাদের বাংলাদেশের ডেটা সেট নিয়ে যদি আমরা কাজ করি এরকম একটা ডেটা সেট, তখন আমরা বলবো যে ঢাকা শহরের ক্ষেত্রে কেমন, চট্টগ্রামের ক্ষেত্রে কেমন, রাজশাহী, কুমিল্লা, হ্যাঁ, রংপুর, এরকম শহরগুলোর ক্ষেত্রে কেমন, মানে মোটামুটি বড় সিটি যে শহরগুলো আছে। ঠিক আছে, একদম যে মেগা সিটি তা বলতে না, মেগা সিটি বলতে আমাদের বাংলাদেশে মূলত আমরা ঢাকাকেই হচ্ছে মেইন করি। তারপরে সেকেন্ড লার্জেস্ট সিটি হচ্ছে চট্টগ্রাম আছে। তো এই এরপর রিসেলের ক্ষেত্রে হচ্ছে আমরা রিসেল করব কিনা, মূলত যদি করি তাহলে হচ্ছে আপনার 1, আর না করলে এটা হচ্ছে 0। এর পরবর্তীতে হচ্ছে আমাদের প্রাইস এবং এরিয়ার এর মধ্যে আমরা সম্পর্ক দেখানোর চেষ্টা করেছি হিস্টোগ্রামের মাধ্যমে। তার পরবর্তীতে আমরা এরিয়া এবং এরিয়ার ফ্রিকোয়েন্সি আমরা দেখানোর চেষ্টা করেছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা
প্রাইসের আপনার ফ্রিকোয়েন্সি দেখানোর চেষ্টা করেছি। প্রাইস মানে হচ্ছে এটার মূল্য যেটা সেটা। এরপর আমরা ডাটা এরিয়ার ফ্রিকোয়েন্সি দেখানোর চেষ্টা করলাম। তার পরবর্তীতে আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে আমাদের ডেটা সেটের মধ্যে কোনো আউটলায়ার আছে কিনা। আচ্ছা, এই ধরনের যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে বলা হচ্ছে বক্স প্লট। এবং এটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে ব্লক স্পট নিয়ে। আমার একটা ছোট্ট 1 পেজের 1 থেকে 2 পেজের একটা শিট আছে ব্লক স্পট ডায়াগ্রাম নিয়ে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লক স্পট নিয়ে যে ঝামেলাটা, বিশেষ করে অনেকে এই এই যে মাঝখান দিয়ে যে দাগ আসে, তারপরে এখান দিয়ে এরকম গোল চিহ্ন আসে, আবার এখান দিয়ে ডট ডট আসে, এই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে অনেকের সমস্যা হয়। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে উপরে দেখলাম যে মোটামুটি নাম্বার অফ রুমের সাথে এরিয়ার একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ। কিন্তু একইভাবে আমরা যদি নাম্বার অফ রুমের সাথে প্রাইসের সম্পর্কটা দেখি তাহলে সেটা হচ্ছে উইক রিলেশনশিপ। তারপরে আমরা আবার সেই রিসেলের ভ্যালুগুলো দেখলাম আমাদের, মানে সিটি ওয়াইজ আমাদের রিসেলের হিসাবটা কেমন, মানে আমরা রিসেল কোন সিটিতে বেশি করতেছি বা কম করতেছি। আমরা দেখলাম যে মুম্বাইতে রিসেল হচ্ছে সবচেয়ে বেশি, কারণ ওয়ানের সংখ্যা সবচেয়ে বেশি। আর যে শহরে রিসেল হচ্ছে না বা একেবারে কম হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ব্যাঙ্গালোরে। এরপরে আমরা এখানেও রিসেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে মানে আমরা সিটির কোন পার্টের মধ্যে সবচাইতে বেশি রিসেল হচ্ছে আমরা যদি এটা হচ্ছে দেখি। তো এটার মধ্যে আমরা দেখলাম যে দিল্লি সাইডে হচ্ছে রিসেল সবচাইতে বেশি হচ্ছে, তারপর হচ্ছে মুম্বাইতে। আর রিসেল একেবারেই হচ্ছে না বা একেবারে মানে কম হচ্ছে, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোরে। এর পরবর্তীতে নাম্বার অফ বেডরুমের সাথে আমরা এই আপনার এই সিটির পার্টে দেখালাম, এটাকে আমরা 1 2 3 4 এরকম করে হচ্ছে আপনার ফ্যাক্টরাইজ করলাম। ঠিক আছে, এখানেও নাম্বার অফ একটু 1 2 3 4 আছে। তার পরবর্তীতে আমরা প্রাইস স্পেসিফিক কিছু স্ক্যাটার প্লট দেখলাম। প্রাইস স্পেসিফিক স্ক্যাটার প্লট মানে হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন শহরের নাম আছে, যেমন এখানে মোট 6টা শহরের কথা বলা আছে। তো এই 6টা শহরের কোন জায়গায় কোন কোন জায়গায় প্রাইসের ডিস্ট্রিবিউশনটা কেমন বা দেখতে কেমন, সেটার জন্য আমরা এই স্ক্যাটার প্লটটা এখানে হচ্ছে ইউজ করেছি। এখানে দেখেন যে মুম্বাইয়ের যে আপনার ইয়েটা আছে সেটার স্ক্যাটারটা সবচেয়ে বেশি, কারণ মুম্বাইতে আসলে তো অনেক বড় সিটি, মুম্বাইতে অনেক মানুষজন আছে। ঠিক আছে। আহ, মুম্বাইতে হচ্ছে আমার এক ফ্রেন্ড আপনারা 2013 সালে ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল মুম্বাইতে। বেচারা ও কোর্স করতে গিয়েছিল ওখানে ফ্যাশন ডিজাইনের উপরে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল মুম্বাইতে। মুম্বাইয়ের কথা দেখলে মনে পড়ছে, যাই হোক। আচ্ছা, তারপরে নাম্বার অফ বেডরুমের ক্ষেত্রে এখানে দেখেন হচ্ছে আমাদের সর্বোচ্চ আমরা 1 2 3 4 পর্যন্ত রাখছি। এখানে দেখেন যে একটা বেডরুমের সংখ্যা এটা হচ্ছে এটার স্ক্যাটারনেসটা সবচেয়ে হচ্ছে বেশি, গাঢ় বেশি যেটা একটাটা হচ্ছে সবচেয়ে বেশি স্ক্যাটার্ড। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যেটা নাম্বার অফ বেডরুম, একটা বেডরুম যেখানে সেখানে মূলত এরিয়াটা স্ক্যাটার্ড সবচেয়ে বেশি। তার পরবর্তীতে আমরা যদি এখানে নিচে আসি সেখানে হচ্ছে যে মেইন লক প্রাইজের ক্ষেত্রে আমরা স্কেটারটা দেখতে পাচ্ছি, তবে এটা রঙিন না হওয়ার কারণে এটা একটু দেখতে সমস্যা। এখন আমরা এখানে যে কাজটা করব এখানে হচ্ছে মডেলটা দাঁড় করেছি। তো যে কোনো মডেল যখন আমরা দাঁড় করাই সেটা মেশিন লার্নিং মডেলই হয়। তো মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে নর্মালি ইউজুয়াল যেটা নর্ম সেটা হচ্ছে আমরা ডাটাকে 70 30 পার্সেন্টেজে ভাগ করি। 70 30 মানে 70% ডাটাকে হচ্ছে আমরা আপনার ট্রেন করি, আর বাকি 30% ডাটার উপরে আমরা এই ট্রেন মডেলটা হচ্ছে অ্যাপ্লাই করে টেস্ট করে থাকি। ঠিক আছে। তো 70 30, এখন এটা আপনি চাইলে 60 40 নিতে পারেন, 50 50 নিতে পারেন, 80 20 নিতে পারেন, 90 10 নিতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করে, বাট সচরাচর 70 30 হচ্ছে অ্যাপ্লাই করা হয়, কিন্তু আমি খুবই নর্মাল একটা শ্বাস, হ্যাঁ মানে রুল অফ থাম্ব আমরা এটাকে বলতে পারি। তো এখানে আমরা ডেটা সেটটাকে এখানে ট্রেন ডেটা সেট এবং টেস্ট ডেটা সেটে ভাগ করে নিলাম। ভাগ করার পরে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পয়সা মডেল। পয়সার কথা আপনারা আশা করি খেয়াল আছে, যেটা হচ্ছে যে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যখন দেখেছিলাম পয়সা ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সে পয়সা ডিস্ট্রিবিউশনে পয়সা আপনার জিএলএম মডেল আছে, মানে এখানে আমরা যে লিঙ্ক ফাংশনটা ইউজ করতেছি এই লিঙ্ক ফাংশনটা মূলত হচ্ছে পয়সা একটা লিঙ্ক ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে মডেলটা দাঁড় করানোর ক্ষেত্রে আমাদের নাম্বার অফ বেডরুমসটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল। ডাটা সেট থেকে আমরা ডাটাগুলো আনলাম, আর যে ফ্যামিলিটা আমরা জিএলএম এর যেখানে দেখতেছি সেটা হচ্ছে পয়সো জিএম।
তা আমরা আমাদের যে আউটপুটটা, সেটা আউটপুটে এরকম দুই ভাগে পেয়েছি। একটা হচ্ছে ডিফারেন্স রেসিডিউয়ালস, যেখানে আমাদের হচ্ছে মিন, মিডিয়ান, মোডের ভ্যালু দেওয়া আছে এবং কোয়ার্টারের ভ্যালু দেওয়া আছে। মানে ফার্স্ট 1Q মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে, ফার্স্ট 25% অফ দি ডেটা সেট। 3Q মানে হচ্ছে ফার্স্ট 75% অফ দি ডেটা সেট। মিন মানে হচ্ছে এটার মিনিমাম ভ্যালু, আর ম্যাক্স মানে হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু। কোফিসিয়েন্ট হচ্ছে দেখেন 35 নট ডিফাইন্ড বিকজ অফ সিঙ্গুলারিটির সমস্যা থাকার কারণে 35টা কোফিসিয়েন্ট আমাদের এখানে ডিফাইন করা হয়নি, বাকিগুলো ডিফাইন করা হয়েছে। তার ইন্টারসেপ্টের এখানে আমরা পাইলাম যে দেখেন সবগুলো ভ্যারিয়েবল প্রাইস থেকে শুরু করে আপনার মোটামুটি এখানে হ্যাড নেচার পর্যন্ত আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের যে এস্টিমেট, যে স্ট্যান্ডার্ড ইরোর, জেড ভ্যালু এবং প্রবাবিলিটির যে পি ভ্যালুটা আছে, সেটা জেড ভ্যালু থেকে কম না বেশি, সেই জিনিসটার এখানে বর্ণনা আছে। বাট সিগনিফিকেন্সে আমরা ক্ষেত্রে এটা আছে। এরপর আমরা এখানে লাস্টে হচ্ছে নাল, ডিভাইন্স, আপনার ডিগ্রিস অফ ফ্রিডম, দি এআইসি, আকাইকে, ইনফরমেশন ক্রাইটেরিয়ন এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে টার্মগুলো আছে এআইসি, হ্যাঁ, তারপর হচ্ছে একাইকে, ইনফরমেশন ক্রাইটেরিয়ন, এগুলোর নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে। এগুলো আসলে স্ট্যাটিস্টিক্যাল টার্ম। এগুলো নিয়ে একটা আহ, ছোটখাটো নোটের মতো আমি মোটামুটি তৈরি করে ফেলছি, প্রায় শেষের পথে। আগামী সপ্তাহে আশা করি আপনাদেরকে ওইটা আমি হ্যান্ড আউট দিয়ে দিতে পারবো, ঠিক আছে, ইংরেজিতে। আচ্ছা, পয়সা ডিস্ট্রিবিউশনের তারপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে পয়সা ডিস্ট্রিবিউশনের সামারি আমরা বের করলাম। সামারি বের করার পরে সেটার আবার আবার অ্যানোভার টেবিল হচ্ছে দেখলাম। অ্যানোভার টেবিল দিয়ে মানে পয়সা ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা এবার যে কাজটা করলাম, পয়সার ডিস্ট্রিবিউশনের মধ্যে মডেলটাকে একটু চেঞ্জ করলাম। প্রথমে আমরা যে কাজটা করলাম, এবার নাম্বার অফ বেডরুমের সাথে আমরা প্রাইস, লগ এরিয়া এবং রিসেল দিলাম। এখন দেখেন, এখানে প্রাইসটাকে আমরা লক করেছি এবং এরিয়াকে আমরা লক করেছি কেন? এটা হচ্ছে আমাদের যে প্রাইস এবং এরিয়ার ডাটাটা ছিল, সেটার মধ্যে প্রচুর আউটলায়ার ছিল এবং সে ডাটাটা নর্মালাইজ করা ছিল না। আমরা যেহেতু কাজ করব, সে কাজের ক্ষেত্রে আমাদের ডাটাটাকে নর্মালাইজ করতে হবে। তো নর্মালাইজ করার জন্য আমরা এখানে লগারিদম ইউজ করছি। ঠিক আছে, এটা কিন্তু ওই পয়সা মডেল ইউজ করতেছি তাই বলে লগ ইউজ করতে তাকে তো না, এটা খেয়াল রাখবেন। ডাটাকে নর্মালাইজ করার ক্ষেত্রে আমরা এই লগারিদম হচ্ছে ইউজ করে থাকি। তো প্রথমে আমরা যেটা করলাম, আমরা প্রথমে একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্ষেত্রে নিলাম কয়টা, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিলাম আমরা। একটা হচ্ছে প্রাইস, আর একটা হচ্ছে এরিয়া, আর একটা হচ্ছে রিসেল। নেওয়ার পরে আমাদের টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে নাম্বার অফ বেডরুম, সেটার উপর ভিত্তি করে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের একটা মডেল হচ্ছে দাঁড় করানো। এটা হচ্ছে আমাদের মূলত মডেল নাম্বার 1। ঠিক আছে, তারপরে এবার মডেল নাম্বার 2 এর ক্ষেত্রে আমরা যেটা করলাম, মানে আস্তে আস্তে দেখেন আমরা ভ্যারিয়েবলের সংখ্যা বাড়াচ্ছি এখানে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা। আমাদের সে টার্গেট ভ্যারিয়েবল নাম্বার অফ বেডরুমসও আছে, কিন্তু এটার সাথে এবার আমরা লগ প্রাইস, লগ এরিয়া আর রিসেল ভ্যালু ছাড়াও আমরা সিটি পার্টের যে অংশটা আছে সেটা এখানে যোগ করলাম। এটা আমাদের হচ্ছে পয়সন মডেল। এরপরে আমরা সে পয়সা মডেলের সামারি দেখলাম। সামারি দেখার পরে যেহেতু দুইটা মডেল হয়ে গেল, পয়সা মডেল 1 আর পয়সা মডেল 2, সেই দুইটা মডেলের কম্পারিজন করার জন্য আমরা এখানে অ্যানোভা টেবিল হচ্ছে দাঁড় করালাম, যেখানে আমরা টেস্ট করেছি কাই স্কোয়ার। এই CSSQ মানে হচ্ছে বলতো কাই স্কোয়ার। চি স্কোয়ার অনেক উচ্চারণ করবেন হয়তো, ঠিক আছে, চি স্কোয়ার উচ্চারণ করবেন, এটা উচ্চারণ হচ্ছে কাই স্কোয়ার। ঠিক আছে, ওকে। তার পরবর্তীতে হচ্ছে অ্যাডিং সিডি পার্ট সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ ফিট। আচ্ছা, এখন আমরা যেটা কাজ করলাম, এবার হচ্ছে আমরা পয়সা মডেল 3 ইউজ করলাম। আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা আরো একটু বাড়ালাম। এখন আমরা যে কাজটা করলাম, সে নাম্বার অফ বেডরুমস আমাদের টার্গেট ভ্যারিয়েবলই আছে, লগ প্রাইস, লগ এরিয়া, রিসেল, সিটি পার্টের সাথে আমরা যোগ করলাম চিলড্রেন এস এস প্লে এরিয়া, মানে চিলড্রেনের জন্য যে এরিয়াটা প্লে করার জন্য বা প্লেইং এরিয়া, সেই মানে খেলাধুলার জন্য জায়গা মূলত বাচ্চাদের, এটা আমরা এটার সাথে যোগ করলাম। তাহলে এবার হয়ে গেল আমাদের পয়সা মডেল 3। এখন আমরা যে কাজটা করলাম, পয়সা মডেল 3 এর সামারিটা বের করলাম। সামারি বের করার পরে এরপর তিনোটা পয়সা মডেলকে আমরা এবার হচ্ছে আপনার ইয়া করব, মানে মডেল 2 এবং মডেল 3 এর মধ্যে মূলত কম্পারিজন করবো। তাহলে কম্পেয়ার করতে হলে আমাকে কি করতে হবে, অ্যানোভা টেবিল আমাকে ইউজ করতে হবে। অ্যানোভা টেবিল ইউজ করে সেখানে কাই স্কোয়ারের ভ্যালুটা টেস্ট করতে হবে। সো আমরা এখানে অ্যানোভা টেবিল ইউজ করলাম। এরপর আমরা যে কাজটা করলাম, আর একটা মডেল আমরা বের করলাম কাই স্কোয়ার আপনার পয়সনের মধ্যে। সেটা হচ্ছে যে নাম্বার অফ বেডরুমস আমার ঠিক
ঠিকই আছে। ঠিক আছে, এটা আমার টার্গেট ভ্যারিয়েবল। এখন আমরা লগ প্রাইস, লগ এরিয়া, রিসেল, সিটি পার্ট, ইন্টারকম, পাওয়ার ব্যাকআপ, চিলড্রেন স্পেরিয়া, লিফট অ্যাভেলেবল, মানে আরো বেশ কিছু এখানে কি এখন আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যোগ করলাম। যোগ করার পরে আমরা আমাদের যে মডেলটা পেলাম এটা হচ্ছে পয়সা মডেল 4। এটা সামারি আমরা বের করলাম। বের করার পরে এবার মডেল 3-এর সাথে মডেল 4-এর আমার কি কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে আমার টেস্ট করতে হবে। সো টেস্টের জন্য আমি হচ্ছে এক্ষেত্রে অ্যানোভা আপনার মডেলটা হচ্ছে ইউজ করলাম। এর পরবর্তীতে আমাদের মডেলটা ফিট করব কেন, আমাদের মডেলটা ফিট হবে কিনা সেটা আমরা এখানে দেখার চেষ্টা করলাম। এবার এখানে এটা যে আউটপুটটা আছে, আউটপুট সব এখানে চলে এসেছে। এখন আমরা আবার দেখলাম মোটামুটি জিএলএম এর মধ্যে পয়সনটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা লিনিয়ার মডেল যদি অ্যাপ্লাই করি শুধু, তাহলে কি আসে? এখন আমরা যে কাজটা করলাম, নাম্বার অফ বেডরুমস আমরা হচ্ছে দিলাম, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা আমরা এখানে ফিক্সড করে দিই নাই। ফিক্সড করে না দিয়ে আমরা এরকম ডট দিলাম। তার মানে যতগুলো নাম্বার অফ বেডরুম ছাড়া আর যত ভ্যারিয়েবল আছে, সব অ্যাভেলেবল ভ্যারিয়েবলকে এক্ষেত্রে সে কনসিডার করবে। কনসিডার করে আমরা এই মডেলের একটা সামারি বের করালাম, যেটা হচ্ছে আমাদের লিনিয়ার মডেল। সামারি বের করার পরে এই যে আমরা এখানে ভ্যালুগুলো পেলাম। তার পরবর্তীতে আমরা যে কাজটা করলাম, আমরা জিএলএম মডেল তো পছন্দ দিয়ে করেছি। এবার আমরা জিএলএম মডেলের যে ডিস্ট্রিবিউশনটা, এটা আমরা লিঙ্ক ফাংশনটা চেঞ্জ করে দেব। এবার আমরা গস ডিস্ট্রিবিউশন, গসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা মূলত নর্মাল ডিস্ট্রিবিউশন আরেকটা নাম কিন্তু গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। অনেকে গসিয়ান ডিস্ট্রিবিউশন বলেন, অনেকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলেন। আবার এটাকে ভুলে কেউ গাউসিয়া মার্কেট মনে করেন না, ঠিক আছে? গাউসিয়া আর গaussian দুইটা ভিন্ন জিনিস। যাই হোক, এখানে আমরা যে কাজটা করলাম, প্রথমে হচ্ছে আমরা প্রথম যে গাউসিয়ান মডেল সেটা আমরা ইউজ করলাম। সেখানে হচ্ছে নাম্বার অফ বেডরুম, অনেকে আছে এরকম, হ্যাঁ, আমি তার আগের কিছু ব্যাচে পাইছি এই গসিয়ান মডেলকে গাউসিয়ান মডেল বলে। আছে এরকম বহু লোক আছে। নাই যে এমন নাই, ঠিক আছে? আছে পৃথিবীতে আমাদের, মানে এই পৃথিবীতে মানুষ আর এলিয়েন সবাই আছে এই পৃথিবীতে, ঠিক আছে? এটা দূরে বেশি যাওয়া লাগে না। আচ্ছা, মডেল দাঁড় করালাম। মডেল দাঁড় করানোর পরে সেটা হচ্ছে যে জিএলএম মডেল। আপনার জিএলএম মডেলের নাম্বার অফ বেডরুমস হচ্ছে আমাদের এই অ্যাজ ইউজুয়াল, কিন্তু দেখেন টার্গেট ভ্যারিয়েবল কিন্তু নাম্বার অফ, মানে আমাদের টার্গেট ভ্যারিয়েবল প্রথম থেকে যেটা সেটা ঠিক থাকবে, কিন্তু এটা খেয়াল রাখবেন। শুধু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা আমরা বাড়াবো কিংবা কমাবো, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, এবার আমরা গাউসিয়ান মডেল বা নর্মাল ডিস্ট্রিবিউশনের যেটা, আমরা সেটা দিয়ে দেখলাম আগের মতো ওই যে লগ প্রাইস, লগ এরিয়া এবং রিসেল আমরা দিলাম। এক্ষেত্রে যে লিঙ্ক ফাংশনটা আমরা ইউজ করেছি এটা দেখেন আইডেন্টিটি। আর উপরে আমরা যে লিঙ্ক ফাংশনটা ইউজ করেছিলাম ফ্যামিলি ছিল হচ্ছে পয়সন। যেহেতু আপনার এখানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই আপনার আমরা এখানে বলে আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, আইআইডি বলে থাকি। বিশেষ করে ইঞ্জিনিয়ারের লোক যারা আছেন ওরা দেখবেন যে বলবে আইআইডি, ঠিক আছে? যদিও ইঞ্জিনিয়ারিং লোকজন আসলে এতটা পড়াশোনা করে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এটা অনেকে আবার ভুল ভুল মনে করতে পারেন, বাট পড়াশোনা, আহ, আমারও কিছু আত্মীয় স্বজন আছে, তো তো এরাও তো নানা জায়গায় পড়ে, আমি তো দেখি তো কে কি পড়ে না পড়ে, মোটামুটি একটা ধারণা তো পাওয়া যায়। আমরা সবাই হচ্ছে মানে পাশ করার জন্য পড়ি, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। বই পুস্তক খুব কম পড়ে মানুষ। আচ্ছা, যাই হোক, তো মডেলটা আমরা দাঁড় করালাম। এবার মডেল দাঁড় করানোর পরে এটা তো হচ্ছে প্রথম মডেল। এবার সেকেন্ড মডেলে গেলাম। সেকেন্ড মডেলের ক্ষেত্রে যেটা করলাম সেটা হচ্ছে আগের আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই যে তিনটা ছিল, লগ প্রাইস, লগ এরিয়া, রিসেল, তার সাথে আমরা একটা নতুন জিনিস যোগ করলাম, সেটা হচ্ছে কি সিটি পার্ট। তো সিটি পার্টটা আমরা এক্ষেত্রে যোগ করে দিলাম। যোগ করার পরে আমার হয়ে গেল এটা হচ্ছে আমাদের মডেল 2, মানে গাউসিয়ান মডেল। এটা আপনার গসিয়ান মডেল 2 হয়ে গেল। এবার মডেল 2 হওয়ার পরে আমরা এবার যে কাজটা করলাম সেটা হচ্ছে ওই যে আগের মতো মডেল 1 এবং 2 কে আমরা কম্পেয়ার করব, এবং এটার যে টেস্ট সেটা টেস্ট করার জন্য আমরা কাই স্কোয়ার আমরা ইউজ করব। তো এখানে আমরা মডেল 1 এবং 2 এর মধ্যে কম্পেয়ার জন্য অ্যানোভার যে ফাংশনটা সেটা ইউজ করলাম। তার পরবর্তীতে চলে গেলাম আমরা মডেল 3-তে। মডেল 3 থেকে আমরা যে কাজটা করলাম, এই যে লগ প্রাইস ছিল, লগ এরিয়া ছিল, আর রিসেল আর সিটি পার্ট ছিল, তার সাথে চিলড্রেন যে প্লে এরিয়াটা আছে সেটা আমরা এক্ষেত্রে যোগ করলাম। যোগ করে আমরা এবার হচ্ছে মডেল 3-এর যেটা আপনার গাউসিয়ান মডেলের 3 নম্বরের সামারিটা বের করলাম। সামারি বের করার পরে এরপর আমরা একটা অ্যানোভা টেবিল এটা বের করলাম। এরপরে আমরা গেলাম কিসে, 4 নম্বর মডেলে, ঠিক আছে? গাউসিয়ানের 4 নম্বর মডেল। তো 4 নম্বর মডেলে গিয়ে আমরা এখানে আরো কিছু জিনিস হচ্ছে অ্যাড করলাম। যেমন এখানে আমরা সুইমিং পুল অ্যাড করলাম, রেইন ওয়াটার অ্যাড করলাম, ইনডোর গেমস অ্যাড করলাম, ইন্টারকম
ঠিক আছে, পাওয়ার ব্যাকআপ, গ্যাস কানেকশন, তারপরে হচ্ছে ডিসপ্লে এরিয়া, তারপর লিফট অ্যাভেলেবল, এগুলো সব যোগ করলাম। তারপর যোগ করার পরে সামারি মডেলটা আমরা হচ্ছে এটার বের করলাম। এরপরে অ্যানোভাটা আমরা বের করলাম, মডেল 3 এবং মডেল 4। তারপরে অ্যানোভাটা বের করলাম কেন, মডেল 3 এবং 4-এর মধ্যে কম্পেয়ার করবার জন্য। তারপরে এই চারটার মধ্যে যেটা বেস্ট মডেল আমার কাছে হচ্ছে লেগেছে, সেটাকে হচ্ছে কনফার্ম করলাম। 4 নম্বর মডেলটা কনফার্ম ছিল, এটা সামারিটা হচ্ছে এখানে চলে আসলো। এবার আমরা যেটা কাজ করলাম, আমরা এবার লিনিয়ার মডেল হচ্ছে অ্যাপ্লাই করব। বাট লিনিয়ার মডেল যখন আমরা অ্যাপ্লাই করব, দেখেন লিনিয়ার মডেলের ক্ষেত্রে আমরা এখানেও আস্তে আস্তে ভ্যারিয়েবলের সংখ্যা বাড়াবো। যেমন আমরা প্রথমে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিলাম, তার পরবর্তীতে আমরা আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাড়ালাম, তার পরবর্তীতে আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তারপরে আমরা লাস্ট লিনিয়ার মডেল 4-এ বেশ কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাড়ালাম। বাড়ার পরে এটার আমরা মডেল 1-এর সাথে মডেল 2 আমরা কম্পেয়ার করব, মডেল 2-এর সাথে মডেল 3 আমরা কম্পেয়ার করব, মডেল 3-এর সাথে মডেল 4 কম্পেয়ার করব। তারপর এটার মধ্যে যেটা বেস্ট মডেল হবে কাই স্কোয়ারের ভ্যালুর উপর ভিত্তি করে, সেই মডেলটার আমরা সামারি বের করব, সেটার কনফার্ম করব এবং এটার প্লট আমরা বের করব। ওকে, এবার আমাদের যে কাজটা, আমরা লিনিয়ার মডেলের অ্যাপ্লাই দেখলাম, আমরা জিএলএম, আমরা পয়সন এবং হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দিয়ে জিএলএম মডেলও আমরা দেখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রেডিকশন করতে হবে এবং ভ্যালিডেশন করতে হবে। প্রথমে হচ্ছে প্রেডিকশন। তো প্রেডিকশন যেহেতু আমাদের হচ্ছে মডেল এখানে কয়টা, আমাদের মডেল হচ্ছে পয়সন মডেল হচ্ছে আমাদের আপনার 4টা মডেল। তো আমরা পয়সর মডেলের প্রথম 3টা মডেল নিয়ে আমরা যে কাজটা করলাম, আপনার মডেল 2, 3 এবং 4 নিলাম, নিয়ে তাদের যে ভ্যালুটা আছে সেটা আমরা বের করে প্রিডিকশন এবং আপনার ভ্যালিডেশন করার চেষ্টা করলাম। এক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করে থাকি যেটার নাম কনফিউশন ম্যাট্রিক্স। এটা নিয়ে আমি আপনাদেরকে থিওরি পড়াতে হবে, ওই যে নেক্সট ক্লাসে শিটটাও দিব, সেমনি এটা জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে। কারণ এখানে যে ভ্যালুগুলো আছে এটা কনফিউশন ম্যাট্রিক্সের আলোকে সাজানো। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এখানে থিওরিটিক্যাল কিছু কাজ আছে। এখন দেখেন আমাদের এখানে ক্লাসগুলোর আমরা মূলত সেন্সিটিভিটি, স্পেসিভিটি, তারপর হচ্ছে প্রস প্রেডিক্ট ভ্যালু, নেগেটিভ প্রস প্রেড ভ্যালু মানে হচ্ছে পজিটিভ প্রেডিক্টেড ভ্যালু, নেগ প্রেড ভ্যালু হচ্ছে নেগেটিভ প্রেডিক্টেড ভ্যালু, প্রিভ্যালেন্স, তারপর হচ্ছে ডিটেকশন রেট, ডিটেকশন প্রিভ্যালেন্স, ব্যালেন্সড অ্যাকুরেসি, এরকম নানা ধরনের জিনিস আমরা এখানে বের করছি। বের করার পরে এরপর আবার গাউসিয়ান মডেল, যেহেতু আমরা পয়সনের পরে গাউসিয়ান মডেল ইউজ করেছি, সো গাউসিয়ান মডেলও আমরা 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার মডেলটাকে আমরা প্রিন্ট করবো। প্রিন্ট করে ওটাকে প্রেডিক্ট করার এবং ভ্যালিডেট করার আমরা চেষ্টা করব। ঠিক তদ্রুপ এরকম লিনিয়ার মডেলও আমরা কি 4টা মডেল ছিল, সেটার মধ্যে আমরা 2 থেকে 4 নাম্বার মডেল, মানে 2, 3, 4, মোট 3টা মডেল নিব, নিয়ে আমরা তারপরে তাদের প্রেডিকশন এবং ভ্যালিডেশন করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা যে কাজটা করলাম, প্রেডিকশন করার পরে প্রেডিকশনের মধ্যে কিছু ইরর থাকে, সেই ইরর গুলোকে দেখার জন্য আমরা এখানে এই ধরনের এই যে স্ক্যাটার যে ডায়াগ্রামটা আছে, স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা ইউজ করেছি। তো এভাবে মূলত এখানে কাজগুলো করা হয়েছে। তা এখন দেখেন, এখানে কাজগুলো যখন আমরা করেছি, এখানে দেখেন অনেকগুলো মডেল কিন্তু আমরা একসাথে অ্যাপ্লাই করেছি। মানে পয়সা মডেল যখন অ্যাপ্লাই করেছি, সেখানে 4 ধরনের পয়সা মডেলে, মানে 4 ভ্যারিয়েন্টে, যেহেতু আমরা ভ্যারিয়েবলের সংখ্যা একবার কম একবার বাড়িয়ে এরকম আস্তে আস্তে বাড়িয়ে দেখলাম, তাই 4টা ভ্যারিয়েন্টের আমরা পয়সা মডেল ইউজ করেছি, 4টা ভ্যারিয়েন্টের আমরা গাউসিয়ান মডেল ইউজ করেছি, 4টা ভ্যারিয়েন্টের আমরা লিনিয়ার মডেল ইউজ করেছি। তাহলে আমরা বলতে গেলে চারটা চারটা করে 3, 4, 12টা মডেল এই একটা কেসের ক্ষেত্রে, বা একটা ডাটা সেট আমরা কেস বলতে পারি, আমরা হচ্ছে অ্যাপ্লাই করেছি। এরকম করে কিন্তু রিয়েল লাইফে নর্মালি অ্যাপ্লাই করা হয় এবং দেখা হয় যে কোন জায়গাতে অ্যাকুরেসি বেশি এবং এই ডাটাটাকে কারা আসলে ভালো করে প্রেডিক্ট করতে পারতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে ওই যেটা ওই নর্মালি যে জিনিসগুলো আপনি দেখবেন, যে অনেকে মনে করে যে মডেল দাঁড় করালে হচ্ছে মেশিন লার্নিং বা ডাটা সায়েন্সের কাজ শেষ। তারা আহ, মানে ওনাদের বক্তব্য একদিক থেকে ঠিক, একদিক থেকে ঠিক, মানে হচ্ছে আপনি যদি মানে বেসিক মানে ধরি মাছ না ছুঁই পানি আকারে ডাটা সায়েন্স মেশিন লার্নিং ইউজ করেন, বাট ইন্ডাস্ট্রি লেভেলের কাজগুলো করতে হলে কিন্তু ইন্ডাস্ট্রিতে এভাবে কাজগুলো হয়। কারণ এত সহজ কাজের জন্য তো আর ইন্ডাস্ট্রি আপনাকে চাকরি দিবে না বা টাকা দিবে না। ঠিক আছে, কর্পোরেট ওয়ার্ল্ডে যখন আপনি জব করেন, ঠিক আছে, সে জব করলে আপনার কাছ থেকে তারা সেটা সুদে আসলে উসুল করে নিবে, এটাই তাদের মেকানিজম। ঠিক আছে, মানে পৃথিবীতে কিন্তু দাসপ্রথা নেই, মানে এটা আমি খারাপ বলতেছি না, মানে চাকরি করা যে দাসত্ব তা বলতেছি না, বাট এটা আধুনিক দাসত্বেরই একটা রূপ। কারণ সে আপনার মেধা, আপনার শ্রম, শারীরিক এবং কায়িক দুটোই, আপনার মানসিক, শারীরিক দুটাই আপনার, সে হচ্ছে দুটোই হচ্ছে কাজে লাগাচ্ছে। কাজে লাগিয়ে সে কিন্তু কোম্পানিগুলো লাভবান হচ্ছে। তো এটা হচ্ছে মডার্ন টাইপের হচ্ছে
আপনার দাসত্ব সিস্টেম, ঠিক আছে অনেকটা। যেমন যেমন জাপানে আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করি, এবং আরো মজার ব্যাপার হচ্ছে এখানে ওভারটাইম কম্পালসারি। এমন না যে হ্যাঁ আমরা আন্দোলন করলাম আমরা ওভারটাইম করবো না, ঠিক আছে, ওইটা বললে আস্তে ডাকে নিয়ে বলবে যে আপনি যান। ঠিক আছে, জাপানি কোম্পানি গুলোতে কিন্তু নর্মালি যে জিনিসটা হচ্ছে মানে এই যে মানে অর্গানাইজেশনাল যে পলিটিক্স না, এটা তো সব সব জায়গাতে থাকে, বাট জাপানি কোম্পানিতে এটা কিন্তু খুব মারাত্মক। মানে আপনি সিনিয়রদের বিপক্ষে যদি আপনি যান না, আর্মির মতো একটা সিস্টেম, তাহলে মোটামুটি আপনার আর কোম্পানিতে টিকে থাকার সম্ভাবনা নেই। আপনি হাত পা যাই ধরেন না কেন, মানে তারা আপনার একটা খুদ বের করবে, এবং খুব সিস্টেমেটিক্যালি তারা আপনার একটা খুদ বের করবে। মানে যদিও মানে আপনি মনে করবেন যে না এটা তো একেবারেই নেগলিজিবল, এটা বাদ দেওয়া যায়, কিন্তু তারা সেটাকে খুব বড় করে তারা ধরবে, ধরে তারপর আপনি বলবে যে তুমি ভুল ছিলা, সো আপনি যান এখন। আমি দেখছি মানে অনেকে এরকম জাপানি কালচার গুলোর সাথে হচ্ছে ইয়ে করতে পারে না, ম্যাচ করতে পারে না। এই একটা এ সমস্যা কিন্তু হচ্ছে থাকে জাপানি কোম্পানি গুলোর ক্ষেত্রে। এবং এবং এখানেও কিন্তু আবার কিছু লোকজন আছে যারা আপনার লোকজনকে এক্সপ্লয়েট করে, যেমন বিদেশি লোকজন থাকলে ওদেরকে দিয়ে কাজ বেশি করায়। আছে, এখানেও আছে। পৃথিবীর এত উন্নত দেশ, তারপরে মনে হতে পারে এখানে কি শ্রম মানে শ্রম আদালত নাই বা ইয়ে নেই, তা কিন্তু না, আছে। বাট আছে যে এই জিনিসগুলোর ফ্যাসিলিটি পায় যারা লোকাল, তারা যারা ইন্টারন্যাশনাল তাদের আসলে ওই থার্ড ক্লাস নাগরিক হিসেবে থাকতে হয়। ঠিক আছে, এদের আসলে তেমন কিছু বলার থাকে না, সেই থাকে না। তারপরে মানুষজন কিন্তু এই কথাগুলো নর্মালি বলে না। কি কি কারণে বলে না জানেন? কারণ মানি ম্যাটার্স। কারণ আপনি যে টাকাটা পাচ্ছেন আলটিমেটলি ওটা দেশের টাকায় কনভার্ট করে অনেক বেশি টাকা পাচ্ছেন। সো এই কারণে মানি দিয়ে টাকা দিয়ে হচ্ছে মুখ বন্ধ থাকে। হ্যাঁ, এই কারণে একটা কথা মানে অর্থনীতিতে আমাদের এক স্যার বলছিল, আমি যখন মালয়েশিয়াতে এমবিএ করতাম, যে পৃথিবীতে প্রতিটা জিনিসই বিক্রি হয়, এভরিথিং, এভরিওয়ান হ্যাজ এ সেলিং ভ্যালু। প্রতিটা জিনিসের একটা সেলিং ভ্যালু আছে। জাস্ট ওই তোমাকে এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে বলতে হয়, তখন গিয়ে হচ্ছে তার সাথে তোমার সাথে ডিলটা হয়, ডিল মেকিং হয়, বা যেটা নেগোসিয়েশন হয়। ঠিক আছে, বাট প্রতিটা জিনিসের একটা প্রাইস আছে, এভরিথিং হ্যাজ এ প্রাইস। পৃথিবীতে প্রাইস নেই এমন কোনো জিনিস, এমন কোনো জিনিস নেই। প্রতিটা জিনিসই পৃথিবীতে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য। এটা দুঃখজনক বলতে শোনায়, বাট এটাই বাস্তব। এই যে আপনাদের ডাটা সায়েন্সের ক্লাস নিতে দিতে ফিলোসফিক্যাল ক্লাস ফিলোসফিক্যাল ক্লাস নিয়ে ফেললাম আমি। যাই হোক, মাফ করে দিবেন। আচ্ছা, এতটুকু যে আলোচনা করলাম, আপনাদের এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলেন। আমি তাহলে আহ, ইয়ে করবো, এই যে এক্সপ্লেন করার চেষ্টা করবো আর কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি, স্যার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। স্যার, ডাটা নর্মালাইজেশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, একটা এরকম ডাটা, টার্ম ইউজ করছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ডাটা নর্মালাইজেশন মধ্যে হচ্ছে আমরা নর্মালি যে ডেটা সেট গুলো দিয়ে কাজ করি, এই ডেটা সেট গুলো তো আসলে যেরকম অনেকটা হচ্ছে এরকম, ধরেন আপনি যখন বাজার থেকে সবজি কিনে আনেন, মানে আমি খুব ক্রুড এক্সাম্পল দিচ্ছি, যদি এটা অনেকের কাছে হাস্যকর হবে মনে, বাট আমি মনে করি থাকি যে পড়াশোনাকে যদি রিয়েল লাইফে আসলে অ্যাপ্লাই করা না যায়, তাহলে কিন্তু জিনিসটা সেরকম করে খাটে না। মানে আমার এটা আজীবনেরই একটা ইয়ে ছিল, যার কারণে হয়তো আমি বড় কোনো পদে যাইতে পারিনি। বাট আমার লাইফে আমি সবসময় পড়াশোনাকে রিয়েল লাইফের সাথে ম্যাচ করার চেষ্টা করি। যাই হোক, তো এখানে আম, আপনি ধরেন বাজার থেকে যখন সবজি কিনেন, কাঁচা তরকারি আমরা যেটাকে বলি, তো এটা বাজারে যখন থাকে তখন এটার মধ্যে নানা রকম ধুলে বালি পড়তে পারে, বা যে কোনো রকমের ওটাতে কন্টামিনেশন থাকতে পারে। তো বাইরে থেকে আনার পরে কিন্তু যখন আপনি রান্না করতে চান, সবজিগুলোকে আপনার পরিষ্কার করতে হয়, মানে ওয়াশ করে তারপর আপনার যে প্রসেসিং এর কাজ ফার্দার সেটা হচ্ছে করতে হয়। ঠিক ডাটার ক্ষেত্রেও সেরকম। ডাটাগুলো যখন আপনার নানা সোর্স থেকে নেন, এই সোর্স গুলো থেকে ডাটা নেওয়ার ফলে ডাটার মধ্যে কিছু ইরেগুলারিটিস থাকে। মানে নর্মাল যে ডেটা সেটের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা, যেমন আপনার ভ্যালুগুলো মোটামুটি একটু সমজাতীয় পর্যায়ের হবে, এবং একটা থেকে একটা ভ্যালুর থেকে আরেকটা ভ্যালুর যে দূরত্ব সেটা খুব বেশি বড় হবে না, খুব বেশি ছোট হবে না, মানে আউটলায়ারের বিষয়টা থাকবে না। তো এরকম আমাদের ডেটা সেটের মধ্যে এরকম কিছু সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে একটা 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 পদ্ধতি হচ্ছে যে সমস্যাকে আপনার মানে কুড়ুল দিয়ে কেটে ফেলা, যেটা হচ্ছে যে আউটলায়ার যদি থাকে, যে পার্টে আউটলায়ার আছে সেই অংশটা বাদ দিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা মানে এক ধরনের পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে আউটলায়ার থাকলে সেটাকে চিকিৎসা দেওয়া। মানে অনেকটা সেরকম, ধরেন
আপনার যদি শরীরের কোনো একটা অঙ্গে যদি হচ্ছে আহ মানে কোনো প্রকার আহ, জীবাণু আক্রান্ত হয় বা সাপে কামড় দেয়, তখন আপনি অ্যান্টিভেনম নিতে পারেন, বা সেই অংশটা ধাপস আপনি যদি মানে ওই যে কি বলে না, এই যে হাতুড়ে ডাক্তারের কাছে যান, তাহলে সেই অংশ সে এখানে কেটে দিতে পারে। মানে দু ধরনের ট্রিটমেন্ট আছে, বাট মানে নর্মালি আমরা যেটা মানে সবচাইতে এডুকেটেড ওয়ে যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এই ধরনের ডাটাকে আমরা ট্রিট করি। ট্রিটমেন্ট সেটা হচ্ছে ওকে, এই ডাটার মধ্যে নানা ধরনের ইরেগুলারিটিস আছে, এটার মধ্যে আউটলায়ার আছে, তাহলে এই ডাটাটাকে আমাকে নর্মাল যে ধরনের ডাটা, সে নর্মাল ডাটাতে আমার নিয়ে আসতে হবে, মানে এটা ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে নিয়ে আসতে হবে। তখন আমরা প্রথমে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে লগারিদম বা ন্যাচারাল লগ যেটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি। এবং সচরাচর মানে পৃথিবীতে যদিও আরো অনেক পদ্ধতি আছে, বাট আপনি পৃথিবীতে একদম মোর দ্যান 90% অফ দি টাইম আপনি দেখবেন যখন কাজ করবেন, ম্যাক্সিমাম লোকজন এই নর্মালাইজেশনের ক্ষেত্রে ন্যাচারাল লগ বা লগারিদমিক যে পদ্ধতিটা আছে সেটাই তারা ইউজ করে থাকে। আশা করি আপনার এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ওকে, বলেন ফয়সাল ভাই। স্যার ওই একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে জি। ওই এটা তো এই যে ডাটা নর্মালাইজেশন এটা ঠিক আছে, জি। কিন্তু এই ক্ষেত্রে কি ডাটা ম্যানিপুলেশনের একটা ইয়া তৈরি হয়ে যাচ্ছে না স্যার, মানে কিছু ক্ষেত্রে আর না, মানে ম্যানিপুলেটটা মানে হচ্ছে ধরেন আপনি আপনার ধরেন ফলাফল পরিবর্তনের উদ্দেশ্যে যদি আপনি কিছু করেন, মানে ওটা হচ্ছে নেগেটিভ সেন্স আসলে। একটা হচ্ছে ম্যানিপুলেট, যেমন আমরা বলি না যে আপনি ওকে ম্যানিপুলেট করছেন। তো ম্যানিপুলেশনটা আসলে খারাপ বা নেগেটিভ সেন্সে হচ্ছে অ্যাপ্লাই করা, আমরা যেটা বলতেছি এটা হচ্ছে নর্মালাইজেশন, এটা পজিটিভ সেন্সে ইউজ করা হচ্ছে। বাট ম্যানিপুলেশন যখন হচ্ছে বলেন, তখন হচ্ছে আপনার ডেটার মধ্যে এমন কিছু বিষয় আছে সেটা যদি প্রকাশ পায়, তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে বা ফলাফল আপনার পক্ষে নাও যেতে পারে, তখন আপনি একটু ম্যানিপুলেট করতে পারেন। বুঝতে পারছেন? ওটা মূলত হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং আর কি। জি, জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো মানে ডাটা ম্যানিপুলেশন অনেকে এই যে আপনার আমরা যেটাকে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস বা ইডি আমরা বলে থাকি, মানে অনেকে এটাকে ডাটা ম্যানিপুলেশন বলতে চান। বা ডাটা ম্যানিপুলেশনের ওরা আসলে ক্লাসিক্যাল যে মানে বইগুলো আছে, বিশেষ করে পুরোনো আমলের বইগুলো, সেখানে নর্মালি তারা এটাকে ডাটা ম্যানিপুলেশন বলতেন। বাট এখন আসলে ম্যানিপুলেশন বলে বিষয়টা নেগেটিভ সেন্সে হচ্ছে নিয়ে যায়। কারণ এখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, ধরেন আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন, মডেল টোডেল সব অ্যাপ্লাই করার পরে আপনি দেখলেন যে ডাটা সেটটার মধ্যে কোনো মডেলই ভালো করে ফিট হচ্ছে না। তখন আপনি ভিতরে সামথিং কিছু করলেন যেন মডেলটা খুব উপরে চকচকে ভালো দেখায়। ও ধরনের বিষয়টা হচ্ছে ম্যানিপুলেশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আজকে এতটুকু পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি রেকর্ডিংটা দিয়ে দিব। মাঝখানে তো আসলে সমস্যার কারণে হচ্ছে অনেক ই হয়েছে, আহ, এখানে তো অনেক কিছু ঝাইঝামেলা মিলে গেছে, এই কারণে আসলে ক্লাসগুলো ইরেগুলার হয়ে গেছে আর কি। যাই হোক, আমি আস্তে আস্তে ক্লাসগুলো ইয়ে করে নিব। So, আপনাদেরও সহযোগিতা হচ্ছে লাগবে আর কি। ঠিক আছে তাহলে, সবাই ভালো স্যার আর থাকবেন। আরেকটা বিষয় স্যার, ওই যে আপনি বলেছিলেন যে স্যার ওই যে গিটহাবের ইয়াগুলো দিয়ে দিবেন হ্যাঁ, এই যে যে স্যার। এই যে গিটহাবের আজকে এটা দিয়ে আমি আপনাকে কালকের মধ্যে আপনাদেরকে হচ্ছে মেল করে দিব আমার লিঙ্কটা, মানে আজকের এই কাজটা আমি লোড করে দিব, লোড করে তারপর ও আচ্ছা, আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দিই বাকি কাজগুলো লোড করা শেষ। মানে বাকি যে কাজগুলো আছে, মানে আচ্ছা। যা যা আপনাদের ক্লাসে মোটামুটি দেওয়া হয়েছে ওগুলো সবগুলো মোটামুটি গিটহাবে লোড করা শেষ। এখন আজকেরটা বাকি আছে, এটা আজকে মধ্যে লোড করে কালকে আপনাদেরকে এগুলোর লিঙ্ক আমি মেল করে দিতে পারবো আশা করছি। আর একটা স্যার ওই যে আর স্টুডিও কি স্যার সামনে এটা আর প্রায় শেষের দিকে স্টুডিও চেষ্টা করব, আমাদের তো ক্লাসের অনেক সময় হয়ে গেছে, মানে আসলে এই জি স্যার, জিনিসগুলো শিখতে টাইম লাগে, বুঝতে পারছেন? মানে এই জি জিনিস স্যার। এমন না যে আমি 1 মাসে মধ্যে ক্লাস করাই বা 2 মাসে 3 মাসে কোর্স শেষ করতে পারবো, এটা যদি বলি তাহলে এটা মিথ্যা কথা হবে। না, না, না স্যার, সেটা ঠিক আছে স্যার, মানে আমি স্যার বুঝতে চাচ্ছিলাম যে ইন কম্পারিজন হয় কি স্যার, এখন অভ্যাসটা এমন হয়ে গেছে যে পাইথনই ভালো লাগতেছে। বাট যখন আমি আর স্টুডিওতেও কাজ করছি, কিন্তু স্যার দেখতে চাচ্ছি স্যার এই সেম অ্যাপ্লিকেশন গুলো আর স্টুডিওতে স্যার কেমন আসে এগুলো আচ্ছা, আর বোঝার জন্য। স্টুডিওতে যেটা হচ্ছে যে প্যাকেজগুলোর নাম ভিন্ন, মানে আমরা এখানে যেটাকে জি লাইব্রেরি স্যার, বলি, তারা ওটাকে বলে হচ্ছে প্যাকেজ আর কি ওখানে আর স্টুডিওতে। জি, জি, তো প্যাকেজগুলো হচ্ছে ভিন্ন আর কি। আমি আপনাদেরকে একটা বা দুটো জি, ক্লাসে লাস্টের দিকে আমি আর স্টুডিও দেখাই দেওয়ার জি, চেষ্টা করব। আশা করি এত মানে টাইম আপনাদের লাগবে না, একটা দুইটা ক্লাস হয়তো জি স্যার, বাড়তে নিতে হবে আমাকে এটার জন্য। সমস্যা জি নেই। স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ। স্যার।
ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে। বাই।